সোনার ডিম দেয়া হাঁসের গল্প সম্পর্কে আপনারা প্রায় সবাই জানেন। এক কৃষকের একটা হাঁস ছিল যেটা নাকি সোনার ডিম দিত। প্রতিদিন একটা করে ডিম নিতে নিতে ধৈর্য হারালো কৃষক। সবগুলো ডিম একসাথে পেতে একদিন হাঁসটার পেট কাটলো সে। হাঁসও মারা গেল, সোনার ডিমও আর ভাগ্যে জুটল না। না, আজ কোনো রূপকথার গল্প শোনাতে আসিনি, তবে রূপকথা সেই কৃষকের মতো কিছু মানুষের লোভের পরিণতি দেখাবো আমরা। শিল্পপতি, ডাক্তার, ব্যবসায়ী, এমনকি সাবেক সংসদ সদস্য পর্যন্ত কিভাবে লোভের জালে জড়িয়ে কোটি টাকা খুইয়েছেন জানাবো সেই গল্প। দেখুন তালাশের 181তম পর্ব, কয়েনের ফাঁদ। জমিনের কথা ভুলে যে তাদের প্রতারণার হাতে আমি পড়তে বাধ্য হয়েছি। একটা টার্গেট থাকে ওদের, মানে আগে দেখে কার টাকা পয়সা কীরকম আছে। বিভিন্ন কোড ট্রাই করে আপনি বুঝতেই পারবেন না এরা এই কোয়ালিটির লোক। আমরা প্রায় বলি টাকা ছাড়া জীবন অচল, আর কেনই বা টাকার দরকার তাও আর নতুন করে বলার কোনো দরকার নেই। কিন্তু এখন আমরা যে টাকা দেখছি কয়েক শত বছর আগেও কি এমন ছিল? চলুন না ইতিহাসের পাতায় একটু নজর দেই। টাকাই বলুন আর মুদ্রাই বলুন, মূলত যে কোনো কিছুর বিনিময়ের মাধ্যম হিসেবে এটা ব্যবহার করা হয়। ইতিহাস বলছে আজ থেকে প্রায় 4500 বছর আগে এখনকার মতো মুদ্রার প্রচলন ছিল না। তখন লবণ, কফি বিন, শস্য, গরু ও হাঙরের দাঁত এবং মূল্যবান পাথর ব্যবহার করা হতো পণ্য বিনিময়ের জন্য। তবে প্রথম মুদ্রার প্রচলন করেন লিডিয়ার রাজা। জায়গাটির অবস্থান বর্তমান তুরস্কে। সময়ের বিবর্তনে এই মুদ্রা ব্যবস্থা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখনও মাঝে মাঝে পুরোনো বাড়ি টাড়ি খুঁজলে, মসজিদ খুঁজলে মাঝে মাঝে কিছু মুদ্রা বেরোয়, অল্প কিছু। তো এগুলো এক কথা প্রাচীনত্ব সেটা আছে, ঐতিহাসিক মূল্য এর আছে। তো এর মধ্যে আবার কতগুলো ওই কয়েন বানানোর সময় কতগুলো চিহ্ন তারা দিত, এটার কবে বেরোচ্ছে এটার মধ্যে ওদের কিছু একটা চিহ্ন থাকে। এরই ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশেও মুদ্রার প্রচলন শুরু হয়। ব্রিটিশ শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ কিছু মুদ্রা চালু করে। সেগুলো ছিল তামা বা রূপার তৈরি। কয়েনগুলোতে বট গাছ, উস্তে লতা, জোড়া ডাব, খেজুর গাছ ও রানীর ছবি দেখা যায়। ব্রিটিশ আমলের সেই মুদ্রার ব্যবহার এখন আর নেই। সময় যত এগিয়েছে ধাতব মুদ্রার বিকল্প হিসেবে বেড়েছে কাগজের নোটের ব্যবহার। আগামীতে হয়তো এই কাগজের নোটও হারিয়ে যাবে। বিকল্প কিছু তৈরি হবে পণ্য বা সেবা বিনিময়ের জন্য। প্রাচীনকালে ধাতব মুদ্রার প্রচলন ছিল। পুরাতাত্ত্বিক কারণে এসব মুদ্রার মান গায়ের মূল্যমানের চেয়ে অনেক বেশি। এজন্যই এসব মুদ্রার প্রতি মানুষের আগ্রহ আর কিছু গুজবকে কেন্দ্র করে দেশেই গড়ে উঠেছে ভয়ঙ্কর প্রতারক চক্র। চলুন একজন ভুক্তভোগী কি বলতে চায় একটু শুনে আসি। কামাল উদ্দিন, এটা তার ছদ্মনাম। একজন গার্মেন্টস ব্যবসায়ী। দীর্ঘদিনের পরিশ্রমে কয়েকজন অংশীদার মিলে একটা সফল ব্যবসা দাঁড় করিয়েছেন। ব্যবসার জন্য আমাদের জায়গা জমি লাগবে। 2-3 মাস পরেই এক লোক টেলিফোন দিল যে ভাই আমার খোঁজে অনেক জায়গা জমিন আছে, তার নাম হয়েছে মোসাদ্দেক। তখন তাকে বললাম যে আপনি আমার অফিসে আসেন। 2-3 দিন পর সে আমার অফিসে আসলো। সে 2-3টা জায়গা আমাদেরকে দেখাইছে। এভাবেই কেটে যায় 2 মাস। মোসাদ্দেকের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে কামাল উদ্দিন ও তার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে। জমি বেচাকেনার আলোচনার মধ্যে সামনে চলে আসে ভিন্ন একটা বিষয়। আমাদেরকে বলল খিলকাত মেরিডিয়ানে আসেন, ওখানে একটা জায়গা দেখাবো। সেখানে যায় দেখি নিপেন, জয়, আর একজন আছে রফিক। রফিক বলল যে আমি রাজবাড়ি থেকে আছি, আমার কাছে তেজস্ক্রিয় এন্টি কয়েন আছে। বলল যে আমাদের বিদেশের পার্টিও প্রস্তুত করা আছে। এই পর্যন্ত আমরা 5 কোটি টাকার মতো ব্যয় করছি। বলে কি আলাদিনের চেরাগ নাকি? কি এমন কয়েন যেটার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে নিপেন, জয়, রফিক আর পারভেজ? কামাল উদ্দিনেরও আগ্রহ তৈরি হয় সেই বিশেষ কয়েন নিয়ে। এবার কয়েনের জাদু দেখাতে রাজবাড়ী জেলায় দাওয়াত পান কামাল উদ্দিনরা। তারা ডিব্বার থেকে বিশেষ একটা কয়েন বাইর করলো। চাল দিলে চালকে টান দিয়ে নিয়ে যায়, তুলাতে রাখলে তুলাটা লালচে হয়ে যায়, আবার কোনো লাইটের কাছে আনলে লাইট আলোকিত হয়ে যায়।
তখন তাদের এই সমস্ত চাকচিক্য এগুলো দেখে আমরা নিজেরাই একটা লোভের ভিতর আমরা পড়ে গেছি। পরে সে বলল যে আমরা আমেরিকার নাসার সাথে কথা বলছি। পরে বলল যে এটার দাম 1000 কোটি টাকা। প্রতিষ্ঠিত ব্যবসা রেখে কামাল উদ্দিন ধাতব মুদ্রা কেনাবেচায় মন দিয়েছেন, কারণ তিনি শুনেছেন এই মুদ্রা নাকি বিদেশে হাজার হাজার কোটি টাকায় বিক্রি করা যায়। এমন সুযোগ কে হাতছাড়া করবে বলুন? এবার কামাল উদ্দিনের কোটিপতি হওয়া ঠেকায় কি? আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে আপনাদেরকে 15% দিব। 15 ভাগ মানে 150 কোটি টাকা। চোখের সামনে এত টাকার লোভ ঠেকানো কঠিন। তাদের দ্রব্য জালে পড়ে যে প্রথম আমি নিজে 20 লক্ষ টাকা তাকে দিলাম। তার কয়দিন পর আবার নিল 30 লাখ টাকা। 2 দিন পরই মাহবুবের টেলিফোন দেওয়ার পর মাহবুব বলল যে আমার রাজবাড়িতে সমস্যা হয়েছে, আমি সেখানে যাইতে আসছি। পরে আপনার পারভেজকে আবার টেলিফোন দেওয়ার পর দেখা যায় যে পারভেজের মোবাইল আপনার বন্ধ। তখন একে একে সবার মোবাইল বন্ধ হতে তখন আমাদের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। দেখা গেল যে তারা একটা বড় ধরনের প্রতারক চক্র। কামাল উদ্দিনের ঘোর কেটে গেছে। কয়েন দিয়ে কোটি কোটি টাকা কামানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। না, তাদেরকে তাদের চাল চলন এবং তাদের পোশাক এবং গাড়ি কথাবার্তায় তাদেরকে ধরার কোনো উপায় ছিল না। তারা এমনভাবেই পরিবেশ তৈরি করছে যেখানে আমি জমিনের কথা ভুলে যে তাদের প্রতারণার ফাঁদে আমি পড়তে বাধ্য হয়েছি। এটা 2 বছর আগের ঘটনা। এই ঘটনায় একজন সফল ব্যবসায়ীর জীবনে নেমে এসেছে বিষাদ। ব্যবসায়ী মানুষ ব্যবসার থেকে 50 লক্ষ টাকা যদি চলে যায়, সেই লোকটা এখনকার বাজারে দাঁড়ান খুব কঠিন অবস্থা। আমার ওই বছর আছে, তিনিও মানসিকভাবে বিতস্ত। 50 লক্ষ টাকা তো এরা নিচ্ছে, সব কিছু মিলে কয়েক কোটি টাকা আমাদের ক্ষয়ক্ষতি। মাথায় বাজ, কোটিপতি হতে গিয়ে শেষ পর্যন্ত কোটি টাকা খোয়াতে হয়েছে এই ব্যবসায়ীকে। কি এমন কয়েন যার জন্য কোটি টাকা খরচ করতেও দ্বিধা করেননি? এই সেই মুদ্রা, উপরে খোদাই করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম। 1818 সালের 1 আনা, অন্যটি 1839 সালের, এটাও 1 আনা। তবে মুদ্রাগুলো আসল নয়, নকল। এসব মুদ্রা দিয়ে প্রতারক চক্র বিশেষ খেলা দেখায়। চাল আকর্ষণ করে বলে এগুলোকে রাইস কয়েনও বলা হয়ে থাকে। জালিয়াতির এ ধরনের বিশেষত্বে প্রলোভিত হয় মানুষ। সিদ্দিক মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। পাশাপাশি আরেকটি পরিচয় আছে তার, একজন মুদ্রা গবেষক। বিভিন্ন দেশের প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান মুদ্রার বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা আছে তার। এই গবেষককে ভিডিওটি দেখিয়ে জালিয়াতি সম্পর্কে জানতে চায় তালাশ টিম। এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, এটা হতে পারে যে তারা কোনো বিশেষ ভিতরে ধাতু বা কোনো কিছু ঢুকিয়ে দিয়ে সেটা করছে মানুষকে প্রতারণা করার জন্য একটা মাধ্যম। কিন্তু প্রকৃত অর্থে এরকম না, প্রশ্নই ওঠে না। মনে করেন যে আমার হাতে আমার পকেটে কয়েন আছে, আমি এখানে ফেললাম এবং তারপর দেখলাম যে চাল হেঁটে হেঁটে এখানে আসছে। এটা তো অ্যাবসার্ড ব্যাপার। চাল আকর্ষণ করা ছাড়াও গ্লাস ভর্তি পানিতে কয়েন ভেসে ওঠা, বৈদ্যুতিক বাতিতে আলো বেড়ে যাওয়া, তুলার রং পরিবর্তন করা কি কয়েনের পক্ষে সম্ভব? তাদের ওই একটু মাথায় বুদ্ধি বেশি আর কি। এক এক জায়গায় যখন এক একটা কাজ করছে তখন এক একভাবে সেটাকে ওর ভিতরে সেই ইয়েটা এবং দেখলাম মুদ্রাটা আমি দেখলাম কিন্তু স্বাভাবিক ভারতের প্রাচীন যে রাজন্যবর্গগুলো ছিল তাদের মুদ্রা না, ওরা নিজেরা বানানো। সত্যিকারের মুদ্রার দাম কতই বা হতে পারে? তাদের সময়ও প্রায় 100 বছর পার হলো, তারপরেও আমাদের প্রায় 200 বছর পার হয়ে গেছে। স্বাভাবিকভাবে ওটার একটা প্রাচীনত্বের কারণে, প্রাপ্তির অভাবের কারণে এগুলো দাম বেড়েছে। তো দাম বাড়লেও ধরেন 20, 30, 50 হাজার, অনেক সময় লাখ পেরিয়ে যায়। নিপুণ কারসাজি, সরাসরি মানুষ ঠকানোর ব্যবসা। আর এই ব্যবসার মূল পুঁজি হচ্ছে মানুষের লোভ আর বিশ্বাস। এসব প্রতারক চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করতে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে কাউকে সহজ সরলভাবে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করা উচিত। পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক হোসেন কয়েন প্রতারণা সম্পর্কে বিস্তর অভিজ্ঞতা আছে তার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের পুরাতন যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলোর সাথে তারা ম্যাগনেটিক
কিছু ধাতব বস্তুর তারা এখানে সংমিশ্রণ ঘটায় এবং সংমিশ্রণ ঘটানোর মধ্য দিয়ে তারা বিভিন্ন ব্যক্তিদেরকে প্রতারণা করে থাকে। আমরা তদন্ত দেখেছি যে তাদেরকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য হোটেলগুলোতে, বিশেষ করে ওয়েস্টিন, লা মেরিডিয়ান, এইসব হোটেলেও তারা মিটিং করেছে। আমরা এখন পর্যন্ত দেখেছি প্রায় 20 কোটি টাকা তারা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। সম্প্রতি 3 জনকে গ্রেপ্তার করি, সেখানেও দেখেছি তাদের অ্যাকাউন্টে তারা প্রায় 2 কোটি টাকার মতো প্রতারণার টাকা তাদের ট্রানজ্যাকশন আছে। তথ্য বলছে এই কয়েন ব্যবহার করে প্রতারণা শুরু হয় 90-এর দশকের মাঝামাঝি সময়ে। তবে প্রতারণা কৌশল বদলেছে অনেকবার। আগে গ্রামের সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হলেও এখন টার্গেট শহরের উচ্চবিত্তরা। ধনাঢ্য ব্যক্তিদের লোভের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর সাধুবেশী প্রতারক চক্র। সিআইডির তথ্য বলছে 2015 সালের পর কয়েকটি চক্রের মাধ্যমে এই প্রতারণার মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। আমাদের সমাজের ধনিক শ্রেণীর লোক, বিশেষ করে যারা ব্যবসায়ী, তারপরে বিভিন্ন রিটায়ার্ড সামরিক, বেসামরিক আমলা, তারপর রাজনীতিবিদ, এদেরকে তারা টার্গেট করে থাকে। এই ভিকটিমগুলো অনেকটা লোভী প্রকৃতির, তারা খুব সহজেই এই প্রতারণার শিকার হয়ে যায়। কারা করছে এমন ভয়ঙ্কর প্রতারণা? কোন মানুষগুলোকে বা টার্গেট করা হচ্ছে? আর কিভাবেই বা নিয়ন্ত্রিত হয় এই চক্র? অনেক প্রশ্ন, উত্তর চাই। এরই মধ্যে তালাশ টিম খুঁজে পেয়েছে প্রতারক চক্রের একজনকে। হ্যালো, কে বলছিলেন? জি, আমি এনাম বলছিলাম। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। আপনার সাথে একটু দেখা করতে চাই। কেন বলেন তো? কয়েন প্রতারক চক্রের এক সদস্য তালাশ টিমের সাথে কথা বলতে রাজি, তবে শর্ত হলো পরিচয় প্রকাশ করা যাবে না। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার চেহারা দেখানো যাবে না, আমার পরিচয় গোপন রাখতে হবে। জি ঠিক আছে। কখন কোথায় দেখা হবে আপনার সাথে? আগামী পরশুদিন কারণ বাজারে আসেন। কয়েকদিন পর কারওয়ান বাজারের দিকে তালাশ টিম। পেট্রোবাংলা ভবনের সামনে অপেক্ষা, কিন্তু তিনি ফোন ধরছেন না। প্রায় আধা ঘন্টা পর নিজেই ফোন করলেন। এখন হবে না, এখন একটু সমস্যা আছে, সন্ধ্যায় আপনাকে আমি জানাবো। অনুসন্ধানে নেমে এমন অভিজ্ঞতা তালাশ টিমের কাছে নতুন কিছু নয়, তবে লেগে থাকতে হবে। অপরাধীদের বিশ্বস্ততা অর্জন করার জন্য অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় তালাশ টিমকে। আপনারাও ধৈর্য ধারণ করুন। ফিরছি 4 মিনিট পর। এক জীবনে মানুষের কত স্বপ্ন, বাড়ি হবে, গাড়ি হবে, কেউ আবার রাতারাতি ধনী হবার স্বপ্নে বিভোর। এমন স্বপ্ন পূরণের সুযোগ পেলে তা লুফে নেওয়ার চেষ্টা করাটা অস্বাভাবিক নয়। তবে সাবধান, এই চেষ্টাই কাল হতে পারে আপনার জন্য। বিরতির আগে কয়েন প্রতারক চক্রের একজনের সাথে দেখা করতে গিয়েও ফিরে আসতে হয়েছে, তবে তালাশ টিম কিন্তু হাল ছাড়েনি। তালাশ টিমের কথায় আশ্বস্ত হয়ে আবারও ভিন্ন একটি ঠিকানায় যেতে বলল প্রতারক চক্রের ওই সদস্য। রাত 12টা। নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার পর তাকে সেখানেও পাওয়া গেল না। আপনারা কোথায় আছেন? আপনি যে জায়গায় বলেছিলেন সেখানে আসছি। আপনি ওখান থেকে আরেকটু সামনে আসবেন, সামনে আসে দেখবেন হাতের বাম সাইডে একটা খালি প্লট আছে, খালি প্লটের পাশে দাঁড়ান, আমি আসতেছি। আবারও নতুন গন্তব্যের দিকে তালাশ টিম। হ্যাঁ, এবার তিনি কথা রেখেছেন। জায়গাটা নির্জন, তাই সময় নষ্ট না করে তার কথা জানতে চাওয়া হলো। আমি পেশায় একজন ড্রাইভার, একটা দামি একটা হেরিয়ার গাড়ি চালাইতাম। মাঝে মাঝে এটা ভাড়া দিতাম বিভিন্ন শুটিংয়ে, তারপরে বিভিন্ন স্পটে ভাড়া দিতাম। কিছু চিনিও না, যে লোক দুটো আমার কাছে হঠাৎ করে আসলো, ওরা এসে আমার গাড়িটা ইউজ করলো। গাড়ির ভাড়া যদি হয় 10,000, ওরা আমাকে 15,000 দেয়। দেওয়ার কারণে আমিও আস্তে আস্তে ওদের একটা ওদের সাথে একটা রিলেশনশিপ হয়ে গেল। ওনাদের সব কিছু আমাকে খুলে বললো যে আমরা এই করি, তোমার কাছে এরকম আছে কিনা। বোঝা গেল তিনি পেশায় একজন গাড়ি চালক, আর প্রতারক চক্রের সাথে জড়িয়ে যাওয়ার পর খুব কাছ থেকে দেখেছেন প্রতারণার কৌশল। করে একটা টার্গেট থাকে ওদের, আগে দেখে কার টাকা পয়সা কীরকম আছে, তার সাথে আগে সম্পর্ক তৈরি করে। সম্পর্ক তৈরি করার পরে
আমাকে গাড়ি নিয়ে যায়, বিভিন্ন কোটটায় পরে আপনি বুঝতেই পারবেন না এরা এই কোয়ালিটির লোক। তাকে হইতেছে ওই টাকার জাদুটা তাকে একটু দেখায়। আমেরিকা থেকে বায়ার আসে এই কয়েনটা কেনার জন্য, বলে যে আমরা এরকম 5-6 কোটি টাকা আমরাও ইনভেস্ট করেছি, এখন আমাদের কাছে তো এত নাই, আপনি যদি কিছু হেল্প করেন। বায়ার আসে, কয়েনটা নিয়ে যাওয়ার পরে যা হয় বিক্রি করে আমরা 3 জনে আবার ভাগ করে নেব, এরকম একটা প্রলোভন দেখানো হয়। পরে ওই লোকটা তো সেই লোভে পড়ে যায়, যাওয়ার পরে বয় আমিও আপনাদের সাথে কিছু ইনভেস্ট করি। এখন অপরাধ থেকে বেরিয়ে আসতে চান তিনি। 16 সালের শেষের দিকে আমার সাথে তাদের পরিচয় হয়, পরে বুঝতে পারলাম এটা পুরোটা একটা প্রতারক চক্র, এদের সাথে থাকলে আমার ভবিষ্যৎ ভালো হবে না। আমি এখন এখান থেকে বাঁচতে চাই, মুক্তি পেতে চাই। এখন আমরা এমন একজনকে আপনাদের সামনে হাজির করব যিনি পেশায় একজন চিকিৎসক। মানুষের রোগ ভালো করাই যার প্রধান কাজ। তিনি প্রতারক চক্রের জালে বন্দী হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিজের নাম পরিচয় গোপন রেখে শুনিয়েছেন প্রতারিত হবার গল্প। মহামূল্যবান কয়েন কেনার সুযোগ হাতছাড়া করতে চাননি ইনি। একটা কয়েন কেনার জন্য খরচ করেছেন প্রায় 1.5 কোটি টাকা। ইউরেনিয়াম কোম্পানির নামে একটা প্রতারণা চক্র, যারা একটা জাল তৈরি করে এবং এই জালের মধ্যে অনেকেই পতিত হয় এবং আমিও এর মধ্যে পতিত হয়েছিলাম। তোফাজ্জল হোসেন মোল্লা এবং সে ইউরেনিয়াম কোম্পানির এজেন্ট এবং চিফ কেমিস্ট হিসাবে দাবি করত। এগুলা প্রথমে বিশ্বাস না করার ফলে তারা বিভিন্নভাবে এটা প্রলোভন দেখায়, সেইটাকে ঢাকা একবার নিয়ে যায় এবং কোনো হোটেলে তারা এই কেমিক্যাল টেস্টে কাগজ দেখায়। এক পর্যায়ে ডাক্তার সাহেব বুঝতে পারে তিনি আসলে প্রতারণায় ফেঁসে গেছেন। আমার প্রায় 1.5 কোটি টাকা মতো ক্ষতি হয়েছে, ওইটার জন্য কিছু, কিন্তু একবার টাকা দিলে হয় কি ওই টাকাটার জন্য পরবর্তীতে টাকা দেওয়া হয়, তখন একটা ব্লাইন্ডনেস চলে আসে। প্রথমে প্রতারক চক্রের সরবরাহকৃত একটি ব্যবসায়িক চুক্তি সংগ্রহ করেছে তালাশ টিম। চুক্তিপত্রে দেখা যায় রাইস কয়েনের ক্রেতা হিসেবে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ইউরেনিয়াম এনার্জি কর্পোরেশনের বিপণন ও বিক্রয় বিভাগের ভাইস প্রেসিডেন্ট এফ.পি. বুচ পাওয়েলের নাম। ঘটনার সত্যতা ও এই চুক্তিপত্র যাচাইয়ের জন্য ইউরেনিয়াম এনার্জি কর্পোরেশনের ইমেইলে চুক্তিপত্র সহ একটি বার্তা পাঠানো হলো। কিন্তু সেই মেইলের কোনো সাড়া পাওয়া যায়নি। একটা কয়েন প্রতারক চক্রের সন্ধান পেয়েছে সিআইডি। বিশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছেন অর্গানাইজড ক্রাইমের চৌখস একদল সদস্য। অভিযানের গন্তব্য রাজধানীর বনানী এলাকা। এই এলাকারই কোনো এক বাড়িতে প্রতারক চক্রের সদস্যরা অবস্থান করছে বলে খবর আসে পুলিশের কাছে। চূড়ান্ত অপারেশনের আগে চলছে শলা পরামর্শ। ঝুঁকি এড়াতে অভিযানের সাথে থাকার অনুমতি পেল না তালাশ টিম। কিছুক্ষণ পর আটক হয় চক্রের 2 সদস্য। এ ধরনের প্রতারণায় জড়িত আরও 2 চক্রের কয়েকজন সদস্যকে বিভিন্ন সময়ে আটক করেছে সিআইডি। মোস্তাক গ্রুপ আর মোহাদ্দেস গ্রুপে নেতৃত্ব দিচ্ছিল মোস্তাক ও মোহাদ্দেস। গ্রেপ্তার সবাই আছে কারাগারে। আরও বেশ কয়েকটি চক্র ও সদস্যের তালিকা করেছে গোয়েন্দারা। ক্রাইমাররা স্মার্ট হচ্ছে, তারা কিন্তু এখন ওই ট্র্যাডিশনাল যে ক্রাইম সেটা থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে তারা কিন্তু এই ধরনের হাইটেক হাই প্রোফাইলের যে ক্রাইম সেগুলোর সাথে নিজেদেরকে জড়িত করছে। টেকনোলজিক্যালি যে তারা খুব সাউন্ড তাও কিন্তু না। অর্থাৎ টেকনোলজি তো আসলে এখন তো গ্লোবাল হয়ে গেছে, এখন ইউটিউবে আমরা অনেক কিছু পাই। এই গ্লোবাল এই ইনফরমেশনগুলো নিয়ে কিন্তু তারা মূলত তাদের প্রতারণার ফাঁদটা পাতে, এবং ক্রাইমাররা যতই স্মার্ট হোক না কেন তাদেরকে কিন্তু আমরা মোটামুটিভাবে আইনের আওতায় স্বল্পতম সময়ে নিয়ে আসতে পারি। যে অনেকের মধ্যেই অনেক ব্যাপার আছে না, যে অল্পতে অধিক লাভের একটা প্রবণতা কাজ করে। মূলত তার টার্গেট কিন্তু এরাই। যেখানে অতিরিক্ত লাভ বা মুনাফার কথা বলা হবে, বি অ্যাওয়্যার, তখনই ধরে নেবেন যে আপনাকে ফাঁদে ফেলা হচ্ছে। রাতারাতি কোটিপতি হওয়ার লোভের পরিণতি কি তা নিজের চোখেই দেখলেন। প্রতারক চক্রের হাত থেকে সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত নিরাপদ নন, আর সেখানে সাধারণ মানুষ তো তাদের কাছে খুবই মামুলি বিষয়। তালাশ টিম বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে যাতে আর কেউ এমন পরিণতির শিকার না হন। সুতরাং সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে।
সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলেই তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।